গিন্নি, যা বৃষ্টি নেমেছে এই বৃষ্টি থামবার নয়, মনে হচ্ছে বিশাল জল হবে। আষাঢ় মাস তো, একটু বৃষ্টি তো হবেই। এখনকার বৃষ্টি হুটহাট করে যখন তখনই নামতে পারে। দেখো দেখো গিন্নি, বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের দল গুড়গুড় করে ডাকছে। তাই আমি বরং ঘরের দরজাটা বন্ধ করে আসি। বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে তো এবেলা আর কোনো কাজ করা হবে না গিন্নি। কে বলেছে এই বৃষ্টির মধ্যে তোমায় কাজ করতে? তুমি বরং আজকের সময়টুকু বিশ্রাম নাও। তুমি এক কাজ করো গিন্নি, আমাকে কিছু মুড়ি আর চিড়ে খেতে দাও। বৃষ্টির দিনে মুড়ি আর চিড়ে খাওয়ার মজাই আলাদা। তুমিও আমার পাশে একটু বসো, দুজনে মিলেই খাই। না গো, এখন কিছুটা খেতে ইচ্ছে করছে না। তুমি খাও, আমি বরং একটু বৃষ্টি দেখি। আর গিন্নি, থালাটা রেখে আমাকে এক গ্লাস পানি দাও দেখি। আমি তাহলে এখন একটা ঘুম দিই গিন্নি, তা তুমি কি করবে? আমি আর কি করবো বলো? হ্যাঁ, তাহলে চলে এসো, দুজনে একসাথে ঘুমাই। এই না, এই গ্লাসটা রেখে দাও। বাহ, কি শীতল বাতাস, প্রাণটা জুড়িয়ে গেল। যাই, একটু মাঠে গিয়ে কলা ভুঁইটা দেখে আসি গিয়ে। কি রফিক ভাই, ঝড় বৃষ্টি থামতে না থামতেই মাঠে চললে যে? কি আর করব বলো, এবার মাঠে যে কলা গাছ লাগিয়েছি ঝড়ের আগেই ভেঙে পড়ে। কি বলো ভাই, তাহলে এমন কলা কেন লাগিয়েছো? এই কলায় ফলন বেশি, তরকারিও রান্না করে খাওয়া যায়। বাহ, তাহলে তো বেশ। তা কি কলার জাত ভাই? কাঁচা কলা, দেখতে বেশ লম্বা, আর এর তরকারিও খেতে বেশ সুস্বাদু। তাহলে তো একবার এই চাষ করে দেখা ভালো। ঠিক আছে, আমি যাই এখন, আমার আবার বাড়িতে এসে অনেক কাজ। বাহ, গাছগুলো তো বেশ, সব এখনো খাড়ায় আছে। এবার ঝড় বৃষ্টির আগেই গাছে পেলা দিয়ে দিতে হবে। আহ, ঘুম যেন ভাঙতেই চাইছে না। সে কখন ঘুমিয়েছি, আর হবেই বা না কেন? কেন যে বৃষ্টি হলো? যাই, আমি আমার কাজগুলো করে নিই। সেই লোক বোধহয় মাঠে গেছে, এক্ষুনি বোধহয় চলে আসবে। তাড়াতাড়ি রান্না করতে হবে। কি গো গিন্নি, এতক্ষণে থালা বাসন মাজছো যে? এই তো ঘুম থেকে উঠে আসলামই কেবল। সে তো দেখতেই পাচ্ছি, তোমার চোখ মুখ সব তো ফুলে গেছে দেখছি। সে ঘুম এসেছিল আজ। আমি ঘরে গেলাম, তুমি তাড়াতাড়ি রান্না করে খাবার দাও। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি রান্না করে তোমাকে ডাকছি। কই গো, বাইরে এসো, আমি খাবার নিয়ে বসে আছি যে। খাওয়া শুরু করো, তোমার পছন্দের মিষ্টি কুমড়া রান্না করেছি। বাহ, বেশ বেশ, খুব সুন্দর হয়েছে। তা মাঠে কি দেখে আসলে? হ্যাঁ, সব গাছ ঠিকই আছে, কালই গিয়ে কলা গাছে পেলা দিয়ে আসতে হবে। গাছে কি পেলা দেওয়া লাগতেছে রফিক ভাই? এই গাছ তো খুব হালকা, ঝড়টর হলে সব মাজা ভেঙে পড়ে থাকবে, তাই আগে থেকে পেলা দিয়ে দিলাম। তা সত্যি কি এই কলা গাছ দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায়? আরে পাগল, তাছাড়া বলছি কি। আচ্ছা, আগে কাঁধ পড়ুক, তারপর দেখাবো। ঠিক আছে ভাই, তাহলে আমি চললাম এখন। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি?
হ্যাঁ গো, বলো। এই কাঁচি দড়ি সব ধরো দেখি, আমি হাত মুখ ধুয়ে নিই। গিন্নি, খুব খিদে লেগেছে গো, কিছু থাকলে খেতে দাও দেখি। গুড়মুড়ি দেবো নাকি খেতে? কিছু না থাকলে তাই দাও। ওগো, গাছে কি কাঠ পড়েছে? কয়েকদিনের মধ্যেই কাঁধ পড়ে যাবে গিন্নি। তুমি খেতে থাকো, আমি রান্নাঘরে ঢুকলাম। বাহ, বেশ বড় বড় কাঁধ পড়েছে তো, এবার ভালোই ফলন হবে। কি রফিক ভাই, এবার এই কলাতে বেশ ভালোই ফলন হবে মনে হচ্ছে। হ্যাঁ, হয়েছে তো ভালোই। তা তোমার এই কলা দিয়ে নাকি তরকারি রান্না করে খাওয়া যায়? হ্যাঁ গো, যায় তো। আমরাও অনেকেই ভাবছি, হ্যাঁ আমরাও এই কলার চাষ শুরু করব। হ্যাঁ, তা বেশ বেশ, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, তোমাকে কিন্তু আমাদের এই কলার পোয়া দিতে হবে। হ্যাঁ, তা নিও, সমস্যা নেই, যত লাগে নিয়ে যেও। আর গিন্নি, শোনো শোনো। কি হয়েছে বলো? আমার বুদ্ধিটা কাজে লেগে গেছে। গ্রামের অনেকেই এখন কাঁচকলা চাষ করতে চাইছে। তাতে তোমার লাভ কোথায়? এতে তো আমাদেরই ক্ষতি। আরে দেখো দেখো তো, না বুঝেই কি সব বলে যাচ্ছে। শোনো, সবাই যখন এই কলার চাষ করবে, তখন আমি আর চাষ করব না, আমি ওদের থেকে কিনে বাজারে ব্যবসা করব। ও আচ্ছা, তাই বলো। তাহলে তুমি এত কিছু ভাবো? হ্যাঁ, না ভাবলে কি আর চলে গো গিন্নি। রফিক ভাই, এই কলা চাষ করে ভালোই ফলন হচ্ছে বুঝলে। হ্যাঁ শোন, তোরা কলা বিক্রির জন্য একটুও চিন্তা করবি না কেমন? তোদের সব কলা আমি কিনে বিক্রি করে দেব। তাহলে তো আরো ভালো হয়। তাহলে এখন আমি চললাম। বহুদিন আগের কথা, ভৈরবপুর নামে এক গ্রামে বাস করত গরিব কৃষক মোহন, তার স্ত্রী ও ছেলে রোহনের সাথে। আর মোহন ইটভাটায় দিনমজুরের কাজ করত, কিন্তু তবুও তার একার উপার্জনের টাকায় তাদের পরিবার ভালো চলছিল না। কোনো রকমে মোহন তাদের অভাবে জীবন কাটাচ্ছিল। মিনতি, মিনতি, তোমার রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে। রোহানকে ডেকে দুজনে একসাথে খেতে বসে পড়ো, আমি তোমাদের জন্য খাবার দিচ্ছি। আচ্ছা বাবা রোহান, খেতে আসো, তোমার স্কুলের সময় তো হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, আমি একটু বই পড়ছিলাম, একেবারে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজ আমি না হয় তোমাকে দিয়ে আসবো বাবা। আরে এত কথা বন্ধ করো, এবার খাবার দিয়েছি, খেয়ে নাও দুজনে। তারপর মোহন ও তার ছেলে রোহান দুজনে খেয়ে নেয়, আর বাবা ছেলে একই সাথে যে যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে মিনতিও তার খাওয়া শেষ করে বাড়ির সমস্ত কাজ করে নেয়, এবং সেও আজ পাশের বাড়িতে কাজে চলে যায়, কারণ মোহনের পক্ষে একা সংসার চালানো খুবই কষ্টদায়ক হয়ে পড়ছিল। তাই মিনতি অন্যের বাড়িতে কাজ নেয়, যাতে পরিবারে একটু বাড়তি টাকা আসে। মালকিন, মালকিন, আমি এসেছি কাজে, বলেন কি কি করতে হবে? ওহ, তুমি এসেছো, আসো ভিতরে। আর পুরো বাড়িটা ভালো করে পরিষ্কার করে দিবে। তারপর কিছু ময়লা কাপড় আছে, সেগুলো সুন্দর করে ধুয়ে শুকাতে দিবে। বুঝতে পেরেছো? যাও, কাজে লেগে পড়ো। হ্যাঁ মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করেন, আমি সব কাজ শেষ করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। তারপর মিনতি তার কাজ করতে লেগে পড়ে। অন্যদিকে মোহন ইটভাটায় তার কাজ করছিল, আর কাজ করতে করতে দুপুর হয়ে যায়। তাই জন্য মোহন একটু আরাম করার জন্য একটি গাছের নিচে বসে পড়ে।
তার সাথে আরো কয়েকজন শ্রমিক ছিল। ভাই, আজ একটু রোদের তাপটা অনেক বেশি লাগছে, তাই না? হ্যাঁ, আর সেই জন্য গরমও বেশি। দেখতে দেখতে শীতকালটা শেষ হয়ে গেল। ইস কি গরম, খুব পানি তেষ্টা লাগছে। আমারও খুব পানি খেতে মন চাইতেছে, কিন্তু আশেপাশে তো কোনো নলকূপ বা নদী কিছুই দেখা যাচ্ছে না। কি আর করার ভাই, এভাবেই কাজ করতে হবে। তারপর তারা সবাই পানির তৃষ্ণা নিয়েই আবার কাজে লেগে পড়ে। আর মোহনের বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। অন্যদিকে ততক্ষণে মিনতি ও তার ছেলে রোহান বাড়িতে চলে আসে। আর মিনতি রাতের জন্য খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। এবং মোহন যখন সন্ধ্যায় বাড়িতে ফিরছিল, হঠাৎ রাস্তার মধ্যে কি যেন একটা পড়ে থাকতে দেখতে পায়। তখন সন্ধ্যা হওয়ার কারণে চারপাশ আবছা আবছা আলো ও অন্ধকার হয়েছিল। আরে সামনে কিছু একটা পড়ে আছে মনে হয়, এগিয়ে যাব কি? না থাক বাবা, যদি আবার পোকামাকড় হয়। কিন্তু নড়াচড়া তো কিছুই করছে না, যাই দেখি, আগে যা হবার হবে। এই বলে মোহন ভয়ে ভয়ে এক পা করে সামনে ওই পড়ে থাকা জিনিসটার কাছে চলে যায়। আর হাতে তুলে নিয়ে দেখে ওটা একটি আম ছিল। আরে এটা তো একটা আম, আর আমি অযথা ভয় পাচ্ছিলাম কি না কি ভেবে ভেবে। কিন্তু এখনো তো আমের মৌসুম আসা অনেকটা দেরি আছে। তাহলে এটা কই থেকে আসলো এখানে, তাও রাস্তায়? আর আশেপাশে তো কাউকেই দেখতে পারছি না। মোহন রাস্তার মধ্যে আম কুড়িয়ে পেয়ে এদিক সেদিক দেখতে থাকে। যদি কেউ এটা খুঁজতে আসে তাহলে তাকে ফিরিয়ে দিবে। আবার অনেক চিন্তায় পড়ে যায় এসব কথা ভাবতে ভাবতে। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর মোহন কাউকে দেখতে না পেয়ে সেই আমটি নিয়ে বাড়ি চলে আসে। আর মোহনকে বাড়িতে ফিরে আসতে দেখে মিনতি বলে, আরে রোহানের বাবা, তুমি এসেছো? কিন্তু আজ এত দেরি হলো কেন আসতে তোমার? তুমি তো বলনি আজ দেরি হবে। আমিও তো জানতাম না দেরি হবে। জানো, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এই বলে মোহন রাস্তায় ঘটে যাওয়া আমের বিষয়ে পুরো কথা খুলে বলে। সব শুনে মিনতিও অনেক অবাক হয়ে যায়। কি বলো তুমি এগুলো? এই অসময়ে তুমি রাস্তায় আম কুড়িয়ে পেয়েছো? আমি তো ভাবতেই পারছি না। সত্যি, এই দেখো তুমি নিজে আমটা। আরে সত্যি তো, আমটা অনেক সুন্দর দেখতে, মনে হয় খেতেও অনেক মজা হবে। তখনই ওদের কথা বলার মধ্যে রোহান সেখানে চলে আসে। বাবা, বাবা, কি এনেছো আমার জন্য তুমি? দেখাও, দেখাও আমাকে। এই তো বাবা, আম নিয়ে এসেছেন। দাও না, আমটা খাবো, কতদিন খাইনি আমরা, তাই না বলো মা? হ্যাঁ বাবা, দাঁড়া, আমি কেটে দিচ্ছি। তোর বাবা সব একসাথে খাস এখন। আর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আসো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তারপর মোহন পরিষ্কার হতে চলে যায়। আর এদিকে মিনতি ওই আমটি ধুয়ে কেটে রোহানকে ও মোহনকে খেতে দেয় আর নিজেও খেয়ে নেয়। বাহ মা, আমটা তো দারুণ খেতে লাগলো, আমি আরো খাবো বাবা আম। আমটাতে মজা আছে, কিন্তু আর তো আম নেই বাবা, কোথায় পাবো এখন আম? না বাবা, আমি আরো আম খেতে চাই। মা, তুমি বাবাকে বলো না বাজার থেকে কিনে আনতে। না বাবা, এমন করতে নেই, এখন তো আম খেলে, কাল না হয় দেখা যাবে কি করা যায়। কি বলছো তুমি এসব? ওকে, এখন কি আমের মৌসুম যে বাজারে আম পাওয়া যাবে? আর আমাদের কাছে কি অত টাকা পয়সা আছে আম কেনার মতো? আরে তুমি দেখছি কিছুই বোঝো না, ছেলেটাকে বোঝাচ্ছি আর তুমি। তারপর মিনতি রোহানকে কোনো রকমে বুঝিয়ে সেদিনের মতো শান্ত করায়। আর সবাই রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। এবং পরদিন সকালে মিনতি ঘুম থেকে উঠে পুরো অবাক হয়ে যায়, কারণ ঘরে অনেকগুলো ঝুড়ি ভর্তি ভর্তি আম দেখতে পায়। আর এসব দেখে মোহনকে ডাকতে লাগে। হ্যাঁ গো, শুনছো রোহানের বাবা? ওঠো না, দেখো এ কি কাণ্ড হয়েছে। আরে সাত সকালবেলা এভাবে চিল্লাচ্ছ কেন? ঘরে কি ডাকাত পড়েছে? ডাকাত নয়, ডাকাত নয়, আমাদের ভাগ্য খুলে গেছে। ওই দেখো, সামনে ঝুড়ি ভর্তি আম। কি বলছো এসব আবল তাবল কথাবার্তা? আম কই থেকে আসবে এখানে? এই বলে মোহন চোখ কসলাতে কসলাতে ঘরের মেঝের দিকে তাকায়। তো সত্যি সত্যি অনেকগুলো আমের ঝুড়ি দেখতে পায়। আর মোহনও চমকে যায় আমগুলো দেখে, এবং আমগুলো নেড়েচেড়ে দেখতে লাগে সত্যি নাকি স্বপ্ন দেখছে ওরা।
আরে সত্যি তো, এগুলো সব আম। ভগবান এবার মনে হয় আমাদের ওপর কৃপা করেছেন। বাবা রোহান, দেখ কত আম। এখন যত ইচ্ছে আম খেয়ে নে। আমার তো সেই মজা লাগছে বাবা, সবাই এখন দেখবে আমি আম খাচ্ছি। আহ কি খুশি, হা হা হা। কিন্তু এত আম তো আমরা খেয়েও শেষ করতে পারবো না, কি করা যায় বলো তো? মা, বাবা বাজারে এই আমগুলোর একটি দোকান দিতে পারে তো? আরে বাহ, আমার ছেলে তো ভালো একটা আইডিয়া দিয়েছে। মিনতি, এটাই ভালো উপায়। এখন তো আমের মৌসুম নয়, তবুও সবাই আম খেতে পারবে, আর আমার আমও দ্রুত বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক কথাই বলেছো। তাহলে তুমি বাজারে একটা আমের দোকান দাও। আচ্ছা ঠিক আছে। তারপর মোহন ও তার পরিবার সেই জাদুই আমের সাহায্যে বাজারে একটি নতুন দোকান দেয়, কারণ অতগুলো আম তো আর তারা খেয়েও শেষ করতে পারছে না। এর বাহিরেও মোহন ও মিনতি গ্রামের গরিবদের মাঝে আম বিলিয়ে দিয়ে তাদের সাহায্য করতে থাকে। আর অন্যদিকে মোহনের দোকানে আম বিক্রি ধীরে ধীরে বাড়তেই থাকে। হয়তো কেউ বুঝতেও পারছে না হঠাৎ মোহনদের এমন উন্নতির কথা। আর এভাবে ধীরে ধীরে মোহন জাদুই আম বিক্রির সাহায্যে যা টাকা উপার্জন করত তা দিয়ে প্রথমে তারা একটি নতুন বাড়ি তৈরি করে আর ভালোভাবে জীবন অতিবাহিত করতে থাকে। একদা এক গ্রামে বাস করত সুশীল। সুশীল এমনিতেও অনেক পরিশ্রমী ছিল। তার পরিবারে থাকতো তার স্ত্রী, তার 2 সন্তান আর তার বৃদ্ধা মা। সুশীল ছিল কাঠ মিস্ত্রি। সে অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র বানাতে পারত। যখন কারো কোনো প্রয়োজন হতো কাঠের কিছু বানানোর, তো তারা সুশীলকেই ডাকতো। সুশীল ভাই, ও সুশীল ভাই, বাড়ি আসো নাকি? অনেক জরুরি দরকার যে। বাড়িতেই আছি কাজল দিদি, কি দরকার বলো? আর বলো কেন ভাই, ঘরে একটা আলমারি নেই, ঘরে সব অগোছালো হয়ে আছে গো। 2-3 দিনের মধ্যে একটা আলমারি বানিয়ে দিতে পারবে? কিন্তু দিদি, এটা তো অনেক অল্প সময়, আমি তো একাই করি, সহায়ক তো নেই। না না ভাই, আমি কোনো কথাই শুনছি না, যেভাবেই হোক বানিয়ে দাও। কিন্তু কাজল সুশীলের কোনো কথাই শোনে না। সুশীল তো বেশ চিন্তায় পড়ে যায়। কি রে বাবা, কি হয়েছে তোর? এমন উদাস দেখাচ্ছে কেন? মা, কাজল দিদি এসেছিল। তো কি বললো সে? বললো 2-1 এর মধ্যে নাকি তার আলমারি লাগবে। আমি একা কিভাবে বানাবো, আর কাঠও আমাকেই কাটতে হবে। বাবা, তুই এখনই কাজে লেগে পড়। এরপর সুশীল জঙ্গলে চলে যায় কাঠ কাটতে। সুশীলের মা মানতী বেশিরভাগ সময় অসুস্থই থাকতো। সুশীলের যা টাকা আয় হয় তা দিয়ে তার মায়ের ওষুধ কিনতে শেষ হয়ে যায়। মা আসুন, ভাত খেয়ে নিন। নূপুর, রূপম, আয় বাবা, খাবার খা। আসছি মা। এরপর কুমারী সবাইকে খেতে দেয়। তখন সুশীল কাঠ নিয়ে বাড়ি আসে। কুমারী, ও কুমারী, কই তুমি? হ্যাঁ, এই তো সবাইকে খেতে দিলাম, তুমিও আসো, খেয়ে নাও। হ্যাঁ দাও, খিদে পেয়েছে অনেক। যাও, হাত মুখ ধুয়ে আসো। এরপর সুশীল হাত মুখ ধুয়ে আসে। কুমারী তাকে খেতে দেয়। তখন সুশীলের মা খেতে খেতে বলে, বাবা, গরমটা যেন বেড়েই যাচ্ছে, ঘরে একটা ফ্যানও নেই, কোনো ব্যবস্থা করতে পারবি? মা, আপনার আবদার? আমার বাচ্চারাও তো আপনার মতো আবদার করে না। একে তো আপনার ওষুধ কিনে কিনে তো আর সংসারই চলছে না, ঘরে খরচও নেই। বয়স হয়েছে তো মা। মা, তুমি চিন্তা করে দেখো কি করা যায়। মায়ের এমন আবদার শুনে সুশীল ভাবতে থাকে কিভাবে কি করবে। এভাবে 2 দিন কেটে যায়। সুশীল দিন রাত পরিশ্রম করে একটা সুন্দর আলমারি বানিয়ে ফেলে। দেখলে তো ভাই, তুমি সবই পারবে, যেভাবে দরকার সেভাবেই জিনিস বানাতে পারবে। তোমার হাতে জাদু আছে, জাদু। এই বলে কাজল টাকা দিয়ে ভ্যানে করে আলমারি নিয়ে যায়। কাজলের কথা শুনে সুশীলের মাথায় একটা বুদ্ধি আসে। যদি কাঠ দিয়ে মায়ের জন্য একটা কাঠের ফ্যান বানাতে পারি, তো মায়ের কষ্ট দূর হবে। যেমন ভাবনা তেমন কাজ। সুশীল তখনই বসে পড়ে কাঠের ফ্যান বানাতে। তখন সেখানে কুমারী আসে। কি বানাচ্ছ তুমি এখন? ফ্যান বানাচ্ছি। পাগল হয়েছো নাকি? কাঠের ফ্যান, কাঠের ফ্যান হয় নাকি?
সুশীল তার কাজ করতে থাকে। খুব দ্রুতই সে তার মায়ের জন্য একটা কাঠের ফ্যান বানিয়ে নেয়। পেরেছি, আমি বানাতে পেরেছি। সুশীল খুশি হয়ে তার মায়ের ঘরে চলে যায় আর ফ্যান সেট করে দেয়। যাক, এবার সবাই খুশি ছিল যে বিনা টাকায় অন্তত একটা ফ্যান পেল। সবাই খুশি মনে ঘুমিয়ে পড়ে। মায়ের ঘরে সারা রাত ফ্যান চলে। সকালে উঠে মা সবাইকে ডাকতে লাগলো। সবাই তাড়াহুড়া করে আসে মায়ের ঘরে। সবাই অবাক হয়ে যায় আর বলে, এটা কিভাবে হলো? মা, এসব কিভাবে আসলো? দাদু, এত টাকা, তাও সব 500 টাকার নোট। সবার অবাক হওয়ার কারণ সুশীলের মায়ের ঘরে টাকা দিয়ে ভর্তি ছিল, সব 500 টাকার নোট। মা নিজেও জানতো না যে এত টাকা কোথা থেকে আসলো। সবাই টাকাগুলো একসাথে করে নাও, পরে দেখা যাবে কই থেকে আসলো। সবাই মিলে টাকা গুছিয়ে নেয়। বাবা, গরম লাগছে, ফ্যান দে। নূপুর এই বলে ফ্যান ছেড়ে দেয়। ফ্যান ছাড়তেই সারা ঘরে নোটের ছড়াছড়ি হয়ে যায়। সব টাকার নোট ফ্যান থেকে পড়ছে। বাবা, তোর বানানো কাঠের ফ্যান তো জাদুই। সব কেমন 500 টাকার নোট পড়ছে। বাহ! হ্যাঁ গো, হ্যাঁ, এ তো জাদুই দেখছি। সবাই অনেক খুশি হয়ে যায়। কুমার সব টাকা জড়ো করে নেয়। সেই টাকা দিয়ে তাদের ভাঙ্গা ঘর ঠিক করে বড় একটা বাড়ি বানিয়ে নেয়। তারা তখন ভালোভাবে চলতে লাগলো। তাদের হঠাৎ এমন পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে যায়। সুশীলের এক প্রতিবেশী কিশোর তাদের হিংসা করতে লাগলো। এরা সামান্য খাবার ঠিকভাবে খেতেই পায় না, আর এত টাকা কই থেকে পেল? না, খোঁজ নিতেই হবে। কিশোর লুকিয়ে লুকিয়ে তাদের ঘরের জানালা দিয়ে সব কথা শুনে নেয়। না, এভাবে চলা যাবে না। আমি ওদের সেই ফ্যান চুরি করে নিব। কিশোর কিভাবে চুরি করবে তার ফোন দিয়ে বের করতে লাগলো। রাত হতেই সবাই যখন ঘুমিয়ে পড়ে, কিশোর তাদের ফ্যান চুরি করে নেয়। এবার আমিও বড়লোক হয়ে যাব। কিশোর এই বলে ফ্যান সেট করে নেয় আর ফ্যান চালু করে ফ্যানের নিচে বসে পড়ে। কিন্তু ফ্যান চালু করার সাথে সেই ফ্যান খুলে কিশোরের মাথায় পড়ে আর সেখানে কিশোরের মৃত্যু হয়। এজন্যই বলে বেশি লোভ করতে নেই, যা আছে তাতেই সুখী থাকতে হয়। একদা এক গ্রামে বাস করত কান্তা, তার বাবা ও মায়ের সাথে। কিন্তু এক দুর্ঘটনায় কান্তার বাবা মারা যায়। আর তারপর থেকেই কান্তাকে তার মা কবিতা অনেক কষ্ট করে বড় করে তোলে এবং কান্তাকে পড়াশোনা করাতে থাকে। আর কান্তা পড়াশোনার পাশাপাশি তার মায়ের সাথেও কাজে যেত, কারণ কবিতা অন্যের বাড়িতে কাজ করেই তার সংসার ও মেয়ের সমস্ত খরচ চালাতো। মা, আজ কাদের বাড়িতে যাবে তুমি? ওই তো তোর মোহিনী কাকিমাদের বাড়িতে। কেন রে মা? আজ আমার স্কুল নেই তো, তাই আমি তোমার সাথে কাজে যাব। তাহলে তো ভালোই হবে রে মা, আজ মোহিনী দিদিদের বাড়িতে নাকি পুজো আছে, অনেক কাজ আছে। তুই আমার সাথে কাজে গেলে আমার উপকার হবে। হ্যাঁ মা, এমনিতেও আমি বাড়িতে একাই থাকবো, তোমার সাথে থাকলে আমারও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন চল খেয়ে নিবি, আমি খাবার বাড়ছি, তুই হাত মুখ ধুয়ে আয়। মা কবিতার কথা শুনে কান্তা জলদি জলদি পরিষ্কার হয়ে আসে আর দুজনে একসাথে সকালের খাবার খেয়ে নেয়। তারপর কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চল মা, যাওয়া যাক এবার, বেশি দেরি হয়ে গেলে মোহিনী দিদি খুব রাগ করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে ধরো, আমি ঘরের দরজা বন্ধ করেই যাচ্ছি। তারপর কবিতা যেতে লাগে আর কান্তা ঘরের দরজা বন্ধ করে এক দৌড়ে মায়ের কাছে চলে আসে আর দুজনে কাজের বাড়িতে পৌঁছে যায়। ওদের দুজনকে দেখে মোহিনী বলে, কি ব্যাপার কবিতা, কাল তোমাকে এত করে বললাম আজ আমাদের বাড়িতে পুজো আছে, তুমি যেন একটু তাড়াতাড়ি আসো, আর সেই দেরি করে আসলে। এখন সবাই চলে আসবে। আপনি কোনো চিন্তা করবেন না দিদি, সবাই আসার আগে আমিও আমার মেয়ে সমস্ত কাজ শেষ করে দিব। তোমার মেয়ে সহ মানে? হ্যাঁ দিদি, এই যে আমার মেয়ে কান্তা, আমরা দুজনে কাজ করলে বেশি সময় লাগবে না। এখন বলেন দিদি, কি কি কাজ করতে হবে? দেরি হয়ে যাচ্ছে তো নাকি?
হ্যাঁ চলো আমার সাথে, আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। মা কান্তা চল। তারপর মোহিনী কবিতাকে সব কাজ দেখিয়ে দেয়, আর কবিতা ও কান্তা সময়ের মধ্যে দ্রুত সমস্ত কাজ করতে থাকে এবং কাজ শেষে কবিতা কান্তাকে বলে, মা কান্তা, এদিকে তো প্রায় সব কাজ শেষের দিকে, পূজাও শুরু হয়ে গেছে, তুই এখন বাড়ি চলে যা মা। আর তুমি যাবে না মা? আমি তো এখন যেতে পারবো না, তুই চলে যা মা। আর শোন, তোকে কোনো রান্না করতে হবে না, আমি যাওয়ার সময় এখান থেকে খাবার নিয়ে যাব, তুই গিয়ে বই পড়তে বসবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো। এই বলে কান্তা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেতে যেতে কান্তা হঠাৎ রাস্তায় একটা খাতা পড়ে থাকতে দেখতে পায়, আর কান্তা ওই খাতাটির কাছে যায়। ও মনে মনে ভাবে, আরে এটা তো একটা খাতা, কিন্তু কে ভাবে এটা ফেলে রেখে গেছে, চারদিকে তো কারো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। কান্তা এসব কথা ভাবছিল, আর মাটি থেকে ওই খাতাটা তুলে হাতে নেয় এবং এদিক সেদিক খাতাটি ঘুরিয়ে ফিরিয়ে খুলে দেখতে লাগে। এটা তো একদম নতুন খাতা, মনে হয় কেউ ভুল করে ফেলে গেছে, আমি বরং খাতাটি আমার সাথে নিয়ে যাই বাড়িতে, যদি কেউ খোঁজ করে তবে দিয়ে দিব। এইসব কথা ভাবতে ভাবতে কান্তা ওই খাতাটি নিয়ে বাড়ি চলে যায়। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তাই কান্তা বাড়ির কিছু টুকিটাকি কাজ শেষ করে পড়তে বসে। আর পড়তে পড়তে কান্তার হঠাৎ ছবি আঁকতে অনেক ইচ্ছে হয়, তাই কান্তা খাতা বের করে যে না ছবি আঁকবে, তখনই সে দেখে তার খাতার সমস্ত পেজ শেষ হয়ে গেছে। যা, এখনই খাতার পেজ শেষ হয়ে গেল, এখন কিভাবে ছবি আঁকবো আমি? কান্তার মন অনেক খারাপ হয়ে যায়, ছবি আঁকতে পারছে না বলে। তখনই কান্তার কুড়িয়ে পাওয়া ওই খাতাটির কথা মনে পড়ে যায়, আর তৎক্ষণাৎ কান্তা খাতাটি বের করে ছবি আঁকতে শুরু করে। তখন সে ভুলেই যায় ওই খাতাটি অন্যর ছিল। এদিকে কান্তা প্রথমে একটি আপেল, কমলা, কলার ছবি আঁকতে লাগে অনেক মনোযোগ সহকারে। তখনই সেই সময় খাতার উপর থেকে একটি আলো বের হতে লাগে, আর সাথে সাথে খাতার উপরে পেন্সিল দিয়ে আঁকা আপেল, কমলা, কলা বাস্তবে রূপ দেয়, যা দেখে কান্তা অনেক অবাক হয়ে যায়। এটা কি করে হলো? আমি তো খাতায় পেন্সিল দিয়ে ফলের ছবি আঁকলাম, তবে সত্যি সত্যি ফল আসলো কিভাবে? আমি মনে হয় স্বপ্ন দেখছি, আর একবার কিছু এঁকে দেখতে হবে। এই বলে কান্তা আবার ওই খাতাটিতে একটি পাখির ছবি আঁকে, আর পাখিটি তখনই সত্যি পাখি হয়ে আকাশে উড়ে যায়। আর কান্তা বোঝা যায় ওই খাতাটি আসলে একটি জাদুই খাতা, সেখানে যাই আঁকা হয় তাই সত্যি হয়। অন্যদিকে ততক্ষণে কবিতা তার কাজ শেষ করে বাড়ি ফিরে আসে এবং কান্তাকে এসব করতে দেখে জিজ্ঞেস করে, কি রে মা কান্তা, তুই কি আদৌ বই পড়ছিস নাকি খেলতেছিস সামনে বই রেখে? ওহ মা, তুমি এসেছো, আসো দেখে যাও কি অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হয়েছে? তারপর কান্তা সমস্ত ঘটনা খুলে বলে তার মা কবিতাকে, আর কবিতা এসব শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে, বাহ, এতে তো মা আমাদের অনেক উপকারী হলো, না চাইতেই অনেক মূল্যবান জিনিস পেয়ে গেছি আমরা। হ্যাঁ মা, এখন আমাদের যা ইচ্ছে হবে এই খাতায় এঁকে চাহিদা পূরণ করব। আচ্ছা ঠিক আছে মা, চল এসব রেখে দে, খেয়ে নিবি, আমি খাবার নিয়ে এসেছি। তারপর কবিতা ও কান্তা রাতের খাবার খেয়ে নেয় আর ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে কবিতা ও কান্তা দুজনে মিলে ওই জাদুই খাতায় বিভিন্ন জিনিস আঁকে, আর তাদের সাথে সাথে পুরো গ্রামের যত গরিব আছে সবাইকে সাহায্য করতে লাগে। এভাবে বেশ অনেক দিন কেটে যায় এবং তারপর থেকে কান্তা তার মা কবিতাকে নিয়ে সুখে জীবন কাটাতে লাগে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।